সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিএনআই বিশেষ সাক্ষাৎকারে। সিএনআই বিশেষ সাক্ষাৎকারের আজকের এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম বা পিপিএম। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ফাইন। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনার কর্মজীবনের শুরুটা কখন এবং কীভাবে হয়েছিল? কর্মজীবন তো আসলে অনেক আগের ঘটনা। আমি চাকরিতে জয়েন করেছি 1991 সনের 20 জানুয়ারিতে এএসপি হিসাবে, এবং আসলে ছাত্র জীবনে ভাবিনি যে আসলে কোন চাকরি তখন করব। ইচ্ছা ছিল একটা ভালো চাকরি, বিসিএসের ভালো চাকরি পাওয়ার। তো পুলিশের চান্স পেয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম, এবং এতে যেটা হলো যে আমি দেখলাম যে প্রকৃতপক্ষে যদি মানুষের সেবা করার জায়গা থাকে তো পুলিশের সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, কোনো ভুল নেই তার মধ্যে। এবং সেই সুযোগটা আমি পেয়েছি, এবং যারা পুলিশের চাকরি করে সবারই সুযোগটা আছে। যদি কাজে লাগানো যায় মানব সেবাতে, তো এটি একটি ভালো একটি জায়গা যেখান থেকে মানুষকে সেবা করা যায়, দেশের সেবা করা যায়, এবং সেটা আমি চেষ্টা করছি। আপনি বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান হিসেবে নিয়োজিত আছেন। আমরা আপনার কাছ থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সম্পর্কে একটু জানতে চাই। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠিত হয়েছিল 2010 সনের 31 অক্টোবর। তার আগে আমরা যেটা দেখেছি, আমি একটু গার্মেন্টস সেক্টরটা নিয়ে বলি, যে আমাদের দেশের এই গার্মেন্টস সেক্টরটা এটি শুরু হয়েছিল মূলত 80-র দশকের প্রথম দিকে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। 90-র দশকে এসে আরও বাড়তে থাকে, এবং পরবর্তীতে যখন সংখ্যাটা বেড়ে যায় তখন এই সেক্টর কিন্তু খুব অস্থিতিশীল ছিল। প্রতিনিয়তই আমরা দেখতাম রাস্তাঘাটে ভাঙচুর হচ্ছে, ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। তখন বিনিয়োগকারীরা একটা ঝামেলার মধ্যে পড়েছিল যে বিনিয়োগটা সিকিউর বিনিয়োগ হিসেবে তারা মনে করতে পারেনি, যার ফলে তখন এটির সাথে যারা সম্পৃক্ত ফ্যাক্টরি মালিকরা, শ্রমিক নেতৃবৃন্দ, সুধীজন, তারা সবাই উপলব্ধি করলো যে আসলে একটি আলাদা পুলিশ বাহিনী দরকার, যেটি শুধুমাত্র এই ফ্যাক্টরিগুলো নিয়ে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নিয়ে কাজ করবে, এই ধরনের একটা পুলিশ বাহিনী প্রয়োজন। এবং বিষয়টি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উপলব্ধি করলেন, এবং দ্রুততম সময়ের মধ্যে 2010 সনের 31 অক্টোবর এটি গঠিত হলো। এবং উনি তার কিছুদিন আগেই জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠিত হবে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠিত হলো। শুরুতে ঢাকা অর্থাৎ আশুলিয়া, গাজীপুর এবং চট্টগ্রাম, এই 3টি জোনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠিত হয় 2010 সনে। পরবর্তী বছর অর্থাৎ 2011 সনে আবার নারায়ণগঞ্জে গঠিত হয়। এর পরবর্তীতে 2016 সনে খুলনা এবং ময়মনসিংহে গঠিত হয়। মূলত এগুলি আছে। এরপরেও দুটো জায়গায় অর্থাৎ সিলেট এবং কুমিল্লাতে পুলিশ সেবা নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমরা সিলেটে স্বল্প পরিসরে শুরু করেছি, কুমিল্লা এখনও শুরু করতে পারিনি। অর্থাৎ এখন মূলত আমাদের শ্রমঘন এলাকাগুলোতে যেখানে ইন্ডাস্ট্রি বেশি আছে সেই এলাকাগুলিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম ব্যাপকভাবে চলছে। যদিও আসলে আমাদের কার্যক্রমটি সারা দেশব্যাপী হওয়া উচিত, আমরা চেষ্টা করছি যে কীভাবে দেশব্যাপী করতে পারি, সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, এবং আমরা আশাবাদী যে এক সময় দেশব্যাপী হয়তো ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম আমরা শুরু করতে পারবো। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমকে আমরা প্রশংসিত হতে শুনেছি। সেক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জের জায়গাটা কোথায়, কিংবা আপনাদের এখানে বর্তমানে কী কী চ্যালেঞ্জ ফেস করছেন? ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ সেটি হলো মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। আসলে যখন এটি হয় অর্থাৎ 2010 সনের দিকে যখন এটি হতে যায়, তখন অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে বা বলেছে এটি হয়তো বা মালিকদের জন্য একটা পিটুয়া বাহিনীতে পরিণত হবে, কিন্তু আলটিমেট দেখা গেছে তা নয়। এবং এটি মালিক এবং শ্রমিকের মধ্যে যে সেতুবন্ধন রচনা করার যে কাজটি, সেটি মূলত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করে থাকে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যখনই কোনো সমস্যা দেখা দেয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেটি হ্যান্ডেল করে, এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে সেটি কোনো সমস্যা না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করে। এবং যে কার্যক্রমটি যেভাবে করে, যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিফর্ম আছে, আবার সিভিলেও আছে, এবং আমরা চেষ্টা করি প্রতিটি ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোনের মধ্যে প্রতিটি ফ্যাক্টরিতে আমাদের লিয়াজোর ব্যবস্থা থাকে। সেখানে যারা কাজ করে শ্রমিক নেতৃবৃন্দ আছে, মালিক প্রতিনিধিরা আছে, ম্যানেজমেন্টের লোকজন, সবার সাথে কিন্তু আমরা একটা কমিউনিকেশন চ্যানেল রাখি, যার ফলে যেটি হয় যে কোনো ফ্যাক্টরিতে যদি কোনো সমস্যা হতে যায়, অর্থাৎ বেতন দেওয়া নিয়ে সমস্যা হবে বা বাইরে থেকে বহিরাগত কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে, এই তথ্যগুলি আমরা আগে থেকে জেনে যাই। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে সমস্যাগুলি হতে পারে এটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আগের থেকে জানতে পারে। অধিকাংশ ক্ষেত্রে জানতে পারলে যেটি হয় যে আমরা ওই পার্টিকুলার ইস্যু নিয়ে আমার অফিসাররা মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের সাথে বসে সমাধান করার চেষ্টা করে। এবং অনেক ক্ষেত্রেই যখন প্রয়োজন হয়, সংগঠন আছে, এদের মালিকদের সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে। আপনি জানেন যে মালিকদের সংগঠন আছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, এই ধরনের আরও সংগঠন আছে। এই সংগঠনের নেতৃবৃন্দকে আমরা মাঝে মধ্যে ইনভলভ করি প্রয়োজনীয় ক্ষেত্রে, এবং যদি প্রয়োজন হয় তারাও আমাদের অ্যাডভান্স জানায়, আমরাও তাদেরকে অ্যাডভান্স জানাই। অর্থাৎ
সম্মিলিতভাবে যে কাজটি আমরা করার চেষ্টা করি যে এই সেক্টরে যেন কোনো ঝামেলা না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সবগুলি সমাধান করার চেষ্টা করা হয়। যদি কোনো ক্ষেত্রে আমাদের আলোচনায় আমরা সফল না হই বা সমাধান না আসে, সেক্ষেত্রে তখন আমরা আরও পরে, এমনকি মাঝে মাঝে মাননীয় শ্রমমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা মিটিংয়ের ব্যবস্থা করি, সেখানে মিটিং হয়, সেখানে আলোচনা করে সমাধান হয়। অনেক ক্ষেত্রে আইনগত যে বিধানাবলী আছে সেগুলি প্রয়োগ করতে হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যে কাজটি করে সেটি হলো যে প্রোঅ্যাক্টিভ পুলিশিং, যে শুরু থেকেই যাতে কোনো ঝামেলা না যেতে হয়, সরাসরি হার্ড লাইনে যেতে না হয় পুলিশকে, সেই ব্যবস্থাটি আমরা অধিকাংশ ক্ষেত্রে করে থাকি। তারপরেও যদি কোনো সময় প্রয়োজন হয় আমরা সীমিত পরিসরে আইন প্রয়োগ করে থাকি, যাতে মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে উৎপাদন ব্যাহত না হয়, উৎপাদন বিঘ্নিত না হয়, কাজগুলো আমরা করি। এবং আমাদের যে ম্যান্ডেট যেটি সেটি হলো, অর্থাৎ 2017 সনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিধিমালা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উৎপাদন থেকে শুরু করে বিপণন অর্থাৎ এক্সপোর্ট এবং তার যদি কোনো কিছু রিলেটেড ইম্পোর্ট হয়ে থাকে, এই সবগুলি বিষয়ে তারা নিরাপত্তা প্রদান করবে। আমরা সেই কাজটি করি, উৎপাদন থেকে শুরু করে সেটি বিপণন, মার্কেটিং এবং এক্সপোর্ট পর্যন্ত নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করে থাকি, যাতে আমাদের মূল যে লক্ষ্য যে এক্সপোর্ট বাড়ানো, এক্সপোর্ট আর্নিং বাড়ানো, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ানো, যে কাজগুলি একটা দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, সেই কাজগুলি যাতে হয় নিশ্চিত করার জন্য আমরা কাজ করে থাকি। আমরা দেখতে পেয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের পূর্বে গার্মেন্টস অধ্যুষিত এলাকাগুলোতে পূর্বে নানা ধরনের যারা ক্রিকেটার যারা আছে ভাঙচুর কিংবা নানা ধরনের বিশৃঙ্খলা কাজের সাথে সম্পৃক্ত থাকতো, কিন্তু বর্তমানে দেখা গিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের কারণে নানা ধরনের শৃঙ্খলাবোধ এসেছে এবং কি যে ভাঙচুর কিংবা হামলার ঘটনা কিন্তু ওই রকম এতটা দেখা যায় না। আবার দেখেছি যে আমরা যে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের কারণে বিভিন্ন এলাকায় গার্মেন্টস অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু গার্মেন্টসের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে আমরা এর মাধ্যমে কিন্তু বৈদেশিক মুদ্রাও কিন্তু আরও অর্জন করতে পারছি। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ঠিকই বলেছেন, যেটি আমি শুরুতে বলছিলাম যে এক সময় আমি চাকরি করেছি এদিকে, আমি গাজীপুরে অ্যাডিশনাল এসপি ছিলাম, তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠিত হয়নি। তখন যে সমস্যাগুলি আমরা দেখতাম যে প্রতিনিয়তই ভাঙচুরের বিষয়গুলি ছিল, কারণ জেলা পুলিশের পক্ষে আসলে কঠিন যে শুধুমাত্র ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করা তাদের দায়িত্ব না, তার অনেক কাজ আছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেহেতু শুধুমাত্র ইন্ডাস্ট্রিগুলো নিয়েই কাজ করে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে নিরাপত্তা বিধান সেটি নিয়েই কাজ করে, এই জন্য তাদের জন্য সহজ রিলেটিভলি জেলা পুলিশের চাইতে, যার ফলে সার্বক্ষণিকভাবে যেটু একটু আগে ব্যাখ্যা করলাম আমি, যে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখা, প্রতিটি ফ্যাক্টরির উপরে, কর্মকর্তাদের উপরে, কর্মচারীদের উপরে সব জায়গায় আমরা নজরদারি করি এবং কোনো ইনফরমেশন যদি পাই তাহলে কাজে লাগাই। এবং ইনফরমেশন পাওয়ার জন্য যে পদ্ধতিগুলি আছে, যে সিস্টেমগুলি আছে, আমরা সেই কাজগুলিও করি এবং আমাদের সিভিলেও পুলিশ সদস্যরা বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে তথ্যগুলি সংগ্রহ করে। আমরা সম্মিলিতভাবে এখন শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক মালিকই না, আমরা লোকাল নেতৃবৃন্দকেও আমরা ইনভলভ করি, লোকাল যারা এলিট শ্রেণীর লোকজন তাদেরকে ইনভলভ করি, যাতে কোনোভাবেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বহিরাগত কোনো ঝামেলার সৃষ্টি না হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, মালিকরা যাতে নিয়মিতভাবে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে সমস্যা মাঝে মাঝেই। তো আমরা এটি চেষ্টা করি যাতে মালিকরা সময় মতো শ্রমিকদের পাওনাটি, বেতন, বোনাস যা তাদের পাওনা, এটি যেন তারা পরিশোধ করে। সার্বক্ষণিক এটি মনিটর করি আমরা। যদি কোথাও দেখি যে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু সেটি আমরা কাজ করি। সেটি মালিকের সাথে কথা বলা, বিজিএমের সাথে কথা বলা, যার ফলে যেটি বললেন আপনি যে সমস্যাগুলি এখন কম দেখছেন, এই কারণেই কিন্তু আমরা আগেই সমস্যাগুলি চিহ্নিত করি, সমাধান করে ফেলি, যার ফলে সমস্যাগুলি রাস্তায় বা অন্যদের নজর আসে না, সমাধানগুলি আমরা কিন্তু করে ফেলি, অ্যাডভান্স করে ফেলি। আমরা বেশ কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে বাংলাদেশে 100টির মতো ইকোনমিক জোন তৈরি হচ্ছে, যেটির কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এর মাধ্যমে দেখা যাবে যে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে 1 কোটির মতো মানুষ আমাদের দেশের যারা শ্রমিক কিংবা মিড লেভেলের কর্মকর্তা কিংবা সকলে কিন্তু কর্মসংস্থান পাবে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন, কিংবা এর সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে সমন্বয়, সেই বিষয়টি যদি আপনি বলতেন। 2011-12 সনে রপ্তানি আয় ছিল আমাদের 24 বিলিয়ন মার্কিন ডলার, যেটি 2018-19 এসে দাঁড়িয়েছে 40.5 বিলিয়ন মার্কিন ডলার, মানে অনেক বেশি। কিন্তু এইভাবে সব ক্ষেত্রেই আছে আমাদের। আমরা জানি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের 2011-12 অর্থ বছরে ছিল মাত্র 10 বিলিয়ন মার্কিন ডলার, এখন কিন্তু সেটা প্রায় 47 মিলিয়ন মার্কিন ডলার, অনেক গুণ কিন্তু, তাই না? এবং যে এক্সপোর্ট আর্নিং অনেক গুণ বেড়ে গেছে। রপ্তানি আয় যেটা বললাম একটু আগে, আমি বিনিয়োগে যদি বলি, আমি 2011 সনে ছিল 1136 মিলিয়ন মার্কিন ডলার,
যেটি 2018-তে হচ্ছে $1,600 মিলিয়ন, 2019 এসে হয়েছে $2,873 মিলিয়ন। তো অনেক গুণ বেড়েছে কিন্তু দেখেন, যেখানে 1100 ছিল সেখানে 2800 হয়েছে। এবং যেগুলি বললাম আমি, এগুলি হলো যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের আগ দিয়ে বা গঠনের ঠিক পরপরই। তারপরে এই যে 10 বছরের ভিতরে, 11 বছরের ভিতরে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যাপক পরিবর্তন আসছে, উন্নয়ন ব্যাপক বেড়েছে, ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, শ্রমিকের সংখ্যা বেড়েছে, বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে, তো ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। আর যেটি বললাম যে অর্থনৈতিক অঞ্চল, হ্যাঁ 100টি অর্থনৈতিক অঞ্চল সরকার গঠন করেছে, যেটা কার্যক্রম চলমান রয়েছে। এই 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 3টি হচ্ছে ট্যুরিস্ট অর্থনৈতিক অঞ্চল, আর বাকিটা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল। এইগুলি যখন কার্যক্রম পুরোপুরি শুরু হয়ে যাবে তখন 1 কোটি লোকের কর্মসংস্থান হবে, যেটি অনেক বড় একটি বিষয়। এবং এই সেক্টরে যে উৎপাদন হবে, ব্যাপক উৎপাদন হবে, এই উৎপাদিত পণ্যগুলি আমরা একটা বড় অংশ দেশের বাইরে পাঠাবো, সেখান থেকে বৈদেশিক মুদ্রার অর্জন হবে। আর 1 কোটি লোকের কর্মসংস্থান 4টিখানি কথা না, এর সাথে আরও কত লোক সম্পৃক্ত থাকবে যে মানি রোলিং করবে, এর সাথে একবারে প্রান্তিক লেভেল থেকে শুরু করে বিদেশ পাঠানো পর্যন্ত অনেক ব্যক্তির সাথে ইনভলভ হবে, অনেক ফ্যাক্টরি এর সাথে ইনভলভ হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেটি দরকার, যেটি প্রয়োজন বা যেটি ভাবছি আমরা, আমাদের রাষ্ট্র যেটি ভাবছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি ভাবছে উন্নত দেশের কাতারে যাওয়ার জন্য, তখন এই ইকোনমিক জোনগুলো একটা ভাইটাল রোল প্লে করবে। ইকোনমিক জোনগুলি ভাইটাল রোল প্লে করবে কারণ এখান থেকে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন, ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থান, দুটো জিনিসই হবে। যার ফলে আমরা আশাবাদী যে আমাদের যে স্বপ্ন দেখছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে 2041 সনের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে চলে যাব, এটি একটা বড় উদাহরণ হলো ইকোনমিক জোনগুলির সৃষ্টি। এবং ইকোনমিক জোন আমি কয়েকদিন আগে গেলাম বঙ্গবন্ধু শিল্প পার্কে চট্টগ্রামে, অনেক বড়, 3000-এর উপরে, 30,000-এর উপরে জমির মধ্যে এই যে জোনটা হচ্ছে, অর্থনৈতিক অঞ্চলটা হচ্ছে, এবং অনেক বিল্ডিং হয়ে গেছে, অনেক ফ্যাক্টরি হওয়ার দিকে। এখন অনেক হাজার লোক সেখানে এই মুহূর্তে কাজ করছে। দেখলেই বোঝা যায় যে এটা কী হবে, ভবিষ্যতে কী দাঁড়াবে। এবং শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসাবে বলবো যে আমাদের মূল দায়িত্বটি হবে এই প্রকল্পটি বাস্তবায়ন, অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করা, যাতে বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কোনোভাবেই বিঘ্নিত না হয়। ইকোনমিক অঞ্চলগুলোতে আমরা চাইব 100% নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে বিদেশি বিনিয়োগ যেগুলো আসছে, ভবিষ্যতে যেগুলো আসবে, তারা যত নিশ্চিন্তে সেখানে বিনিয়োগ করতে পারে। একই সাথে আমাদের দেশে অনেক বড় বড় বিনিয়োগকারী আছে, কিন্তু তারা অলরেডি সেই সমস্ত জায়গায় ফ্যাক্টরি শুরু করেছে, ফ্যাক্টরির কাজ হচ্ছে, তারাও যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সেখানে ইনভেস্ট করতে পারে, উৎপাদন করতে পারে, সেগুলি বিপণন, বিদেশে রপ্তানি করতে পারে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবারই। আর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে আমার সংস্থার দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো নিরাপত্তাটি নিশ্চিত করা। আমরা নিশ্চিত যে নিরাপত্তা নিশ্চিত করব। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগুচ্ছেন, আমরাও তার একটি অংশ হিসাবে, এই দেশের নাগরিকও আমরা চাইব যে আমাদের দেশটা এগিয়ে যাক, কারণ পরবর্তী প্রজন্ম আসছে, তারা যাতে উন্নত দেশের নাগরিক হয়। আমরা এটা গড়ে যাব, আমার পরবর্তী প্রজন্ম যেন উন্নত দেশের নাগরিক হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসাবে মনে করি যেটি আমাদের নৈতিক দায়িত্ব, দাপ্তরিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, এই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো, ইপিজেডগুলো, ইকোনমিক জোনগুলোর জন্য ঠিক মতো কাজ করতে পারে। এখানে কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকজন যেন ঝামেলা করতে না পারে, কোনো ধরনের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যেন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যেন এর মধ্যে নাক গলাতে না পারে, এটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। এবং ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা আছে, আমরা সেটি করব। আমাদের লোকবল বাড়ানোর প্রয়োজন হবে, আমরা আলোচনা করছি। আমরা জানি যে আমাদের রাষ্ট্রের ক্ষমতা আছে এবং লোকবলও বেড়ে যাবে, সবই বেড়ে যাবে। ইনশাল্লাহ আমরা এই কাজগুলি করব। আমরা আপনার সাথে বলছিলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নানা কার্যক্রম সম্পর্কে। আমরা এই মুহূর্তে একটু জানতে চাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সাথে কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন যে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে এরিয়াটা আছে, এরিয়ার মধ্যে যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো আপনারা তদন্ত করেন এবং নারীদের যে স্পেশাল নিরাপত্তা কিংবা বিদেশিদের নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা প্রশংসনীয়। এই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাই। দেখুন, আমাদের সেক্টরে, অর্থাৎ গার্মেন্টস সেক্টরে মেইনলি, সেখানে অ্যারাউন্ড 60% বা তার বেশি মেয়ে আছে, মেয়ে শ্রমিক আছে। আর এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা অনেকটাই আমাদের। এই জন্য আমরা চেষ্টা করি মেয়েরা যেখানে থাকে, অর্থাৎ গার্মেন্টসের শ্রমিকরা বা কর্মচারীরা যেখানে বাস করে যে এলাকাগুলোতে, সেখানকার নিরাপত্তা দেওয়া, প্লাস তারা সেখান থেকে, অর্থাৎ তার কর্মস্থল থেকে
বাড়িতে যাবে, আবাসস্থলে যাবে, সেখান থেকে আবার কর্মস্থলে আসবে, এই রাস্তার মধ্যে যেন কোনো ধরনের ইপটিজিংয়ের শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়, সেটা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এমনকি তাতে কর্মস্থলেও যাতে কোনো ধরনের ইপটিজিংয়ে বা নির্যাতনের শিকার না হয়, এই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের পুলিশ সদস্যরা, আমাদের পুলিশ অফিসাররা তাদের এলাকাগুলোতে যায়, একদম যেখানে বসবাস করে সেই এলাকাগুলোতে গিয়ে তাদের সাথে কথা বলে, তাদেরকে নিয়ে এলাকার লোকজনদেরকে মিটিং করে যাতে কোনোভাবেই তারা নির্যাতিত না হয়, বাসার রাস্তায় কোনোভাবেই ইপটিজিংয়ের শিকার না হয়, আমরা নিশ্চিত করার ব্যবস্থা করি এবং তাদের সাথে আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আর বিদেশি যারা আছে, যারা এই সেক্টরে কাজ করে, সে যে ধরনের শ্রমিক হোক, কর্মকর্তা হোক বা বিশেষজ্ঞ হোক না কেন, এদের নিরাপত্তার দায়িত্বটিও আমাদের বিধিসম্মতভাবেই, অর্থাৎ যে বিধিমালা আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের, সেখানে তাদের নিরাপত্তা দিতে বলা হয়েছে। তো আমাদের কাছে তথ্যগুলি আছে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোন ফ্যাক্টরিতে, কোন এলাকায় কতজন নাগরিক আছে, কোন দেশের নাগরিক আছে, এই তথ্যগুলি আমাদের কাছে আছে। আমরা মাঝে মাঝে ভেরিফাই করি এবং এটিও ভেরিফাই করি আমরা যে ওনারা বৈধভাবে এখানে আছেন কিনা, ওনাদের স্টেটা বৈধ কিনা, তাদের ওয়ার্ক পারমিটটা বৈধ কিনা, এই জিনিসগুলো দেখি আমরা। সর্বোপরি তার নিরাপত্তা সবচেয়ে বেশি করে দেখি, যাতে কোনোভাবে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেশি হোক, বিদেশি হোক, বা যে ব্যক্তি হোক না কেন বা ব্যক্তিবর্গী হোক না কেন, সবার নিরাপত্তায় নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ঝামেলাগুলি, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলি ঘটে, ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা ব্যারিকেড দেওয়া, এই কাজগুলি বন্ধ করার পাশাপাশি আমরা নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ঈদের সময় বেশ ঝামেলা হয় এটা নিয়ে। ঈদের সময় শ্রমিকদেরকে বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে অনেক ঝামেলা হয়। অনেক মালিক হয়তো উনি এক্সপোর্ট আর্নিংটা ঠিকমতো আসে না, উনি পান না, অর্থের অভাবে টাকা দিতে পারেন না, বা কোনো দু একজন থাকতেও পারে ইচ্ছা করে টাকা দেন না, হতে পারে। তো টাকা যখন না পায় একজন শ্রমিক বা শ্রমিকগণ, তখন তারা একটু স্বাভাবিকভাবেই এটা নেগেটিভভাবে নেবে, কারণ ওই টাকা দিয়েই সে চাল কিনে খাবে, ওই টাকা দিয়েই তার জীবন চলে, ওই টাকা সে বাড়িতে পাঠায়, ওই পয়সা তার সংসার চলে। যখন একজন শ্রমিক তার টাকা না পায়, বেতন না পায়, বোনাস না পায়, স্বাভাবিকভাবেই সে কিন্তু স্বাভাবিক থাকে না। এই জন্য এই ঝামেলাগুলি আমাদের হয়, যেটি বিশেষ করে ঈদের আগ দিয়ে হয়। তো আমরা এটিও করি যে ঈদের অনেক আগ থেকেই আমরা ফ্যাক্টরিগুলির সাথে যোগাযোগ করি, কোথায় টাকা দিতে পারছে, কোথায় ঝামেলা হতে পারে, আলাপ আলোচনা করে নিই। এবং আরও একটা ঝামেলা হয় যে ওই সময় ঢাকা শহর থেকে, ঢাকার আশপাশ থেকে 30-40 লক্ষ শ্রমিক একসাথে বের হয়ে যায় বাড়িতে যাওয়ার জন্য, ব্যাপক একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। সেটিও আমরা নিরসন করার জন্য জেলা পুলিশ, মেট্রো পুলিশ এদের সাথে সমন্বিতভাবে কাজ করি, যাতে ট্রাফিক কন্ট্রোলটাও হয় এবং তারা নির্বিঘ্নে যেতে পারে। কারণ দীর্ঘদিন চাকরি করে তারা 6 মাস 9 মাস আছে ঢাকায় বসে, নারায়ণগঞ্জে বসে, গাজীপুরে বসে পরিবারের সাথে ঈদ করবে। তারা অনেক দিন ধরে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকে, বেতন বোনাসের টাকা নিয়ে যাবে। অর্থাৎ তাদের যাওয়াটা যাতে স্মুথ হয়, কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য আমরা সমন্বিতভাবে চেষ্টা করে থাকি। আমরা একটু জানতে চাই যে যদি কোনো নারী যদি কোনো হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোথায় অভিযোগ করবে, কিংবা আপনাদেরকে অভিযোগ করলে আপনারা কী ধরনের পদক্ষেপ নেন, যদি সুনির্দিষ্টভাবে যদি আমাদের বলেন। বাংলাদেশে মামলা হওয়ার জায়গা কিন্তু থানা, যে কোনো মামলা থানায় হয়, তদন্ত অনেক সংস্থা করে, কিন্তু মামলা থানাতে হয়। অর্থাৎ মামলা করতে হয় থানাতে। তবে আমাদের কাছে কোনো মেয়ে বা যে কেউ এসে যদি কোনো অভিযোগ দেয় বা কোনো কিছু জানায়, আমরা ব্যবস্থা গ্রহণ করি, প্রয়োজন থানাকে জানাই আমরা। মামলাটি থানায় হয়, কিন্তু ব্যবস্থা গ্রহণ আমরা করতে পারি। ব্যবস্থা গ্রহণের জন্য শুধু মামলার প্রয়োজন হবে তা না, মামলা না হলে ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং মামলার প্রয়োজন হলে আমরা মামলা নেওয়ার ব্যবস্থা করে দিই থানা থেকে, এবং তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ঘটনা হলে আমরা মামলা তদন্ত করে থাকি। অর্থাৎ কোনো ভিকটিম যদি মনে করে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে জানাবে যে কোনো বিষয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তাহলে আমাদের জানাতে পারে। জানালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। মামলা নেওয়ার প্রয়োজন হলে পরে সেটা আমরা থানার থেকে মামলার ব্যবস্থা করে নিই, তাকে থানায় পাঠিয়ে দিয়ে মামলা নেওয়াই, মামলা নিয়ে তারপরে যে মামলাটি আমাদের তদন্ত করার কথা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তদন্ত করে, সেই মামলাটি আমরা থানা থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তদন্তে নিয়ে আসি, এবং সেই মামলাটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাব ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর আছে, এএসপি, অ্যাডিশনাল এসপি আছে, তারা তদন্ত করেন, তদারকি করেন, এবং আমরা যথারীতি, এবং থানা পুলিশ যেভাবে মামলা চার্জশিট দেয় ঠিক একইভাবে আমরা চার্জশিট দিই, আমরা তদন্ত করি, সবই করি। সমুদায় তদন্তের কার্যক্রম করার ক্ষমতা আমাদের আছে। বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন, সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কোন বিষয়টি আপনার সবচাইতে বেশি ভালো লাগে? বাংলাদেশ পুলিশের চাকরি করতে পেরে আমি গর্বিত, নাম্বার 1। কেন? যে এই সার্ভিসটি এমন একটা সার্ভিস, এখান থেকে মানুষের সরাসরি উপকার করা যায়। কারণ একজন মানুষ যখন সমস্যায় পড়ে, তখন কিন্তু মেইনলি দুটো জায়গায় যায়। একটা হলো পুলিশের কাছে যায় যদি আইন শৃঙ্খলা রিলেটেড হয়, আর অসুখ হলে যায় ডাক্তারের কাছে। তো আমরা সৌভাগ্যবান যে মানুষ সবচেয়ে সমস্যা পড়লে আমাদের কাছে আসে, আর তখন দ্রুততম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই বা করতে পারি। অতএব আমি মনে করি যে পুলিশের সার্বিকভাবেই
যে পুলিশের চাকরিটি এমন মানুষের উপকার করার মতো, এবং বিশেষ করে রুট লেভেলে যারা চাকরি করে, অর্থাৎ গ্রামাঞ্চলে, থানা লেভেলে, অর্থাৎ একেবারে সাধারণ মানুষের উপকার করার মতো জায়গায় যারা চাকরি করে, তাদের চাকরিটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়, কারণ মানুষের সেবা করতে পারে। আর আমার এই মুহূর্তে এখানে আছি আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, এটি কিন্তু ভিন্নতর সেবা, এটা একটু বলা দরকার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সেবাটি দেশের উন্নয়নের সেবা। কারণ আমরা যখন ইন্ডাস্ট্রির চাকাকে সঠিকভাবে ঘোরাতে পারছি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমরা যখন নিরাপত্তা দিতে পারছি, নিশ্চিত করতে পারছি, সেক্ষেত্রে কী হচ্ছে, উৎপাদন স্মুথলি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, বিদেশ থেকে অর্থ আমাদের দেশে আসছে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আর উন্নতির চাবিকাঠি কিন্তু অর্থ, অর্থাৎ অর্থ যখন অর্জন করতে পারছে আমাদের দেশ, এবং সেখানে আমি আমার অবদান রাখতে পারছি এবং সেই অর্থ দিয়ে দেশের উন্নতি হচ্ছে, আমি মনে করব যে পুলিশের যদি কোনো ইউনিট থাকে দেশের সরাসরি দেশের উন্নয়নের সেবা করার জন্য, সেটি সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব, এবং আমরা সেটি করছি। এবং দেখুন যে এখন দেশের অবস্থা যদি আমি ঢাকা শহর দেখি, কতগুলো ফ্লাইওভার হচ্ছে, কতগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, তারপরে মেট্রো রেল হচ্ছে, এটা কিন্তু আমরা 15 বছর 10 বছর আগে দেখিনি, এখন কিন্তু হচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে, কল্পনায় সত্য। আবার একসময় দেখবেন আন্ডারগ্রাউন্ড ট্রেন হয়ে যাবে আমাদের দেশে। এই যে ব্যাপক উন্নয়ন, বিভিন্ন বড় বড় নদীর উপর দিয়ে আমাদের ব্রিজ হচ্ছে, সব দিকে গ্রামে গঞ্জে দেখবেন সব জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে, অধিকাংশ জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে, এবং যে জায়গাগুলোতে ফেরি ছিল ম্যাক্সিমাম ফেরি এখন উঠে যেয়ে ব্রিজ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপক উন্নয়ন, এই উন্নয়নগুলি করতে হলে সরকারের টাকা থাকতে হয়, সরকারকে বিত্তশালী হতে হয়। এই বিত্তটি আসে হলে বৈদেশিক অর্থ থেকে, এবং বৈদেশিক অর্থ অর্জনের ক্ষেত্রে আমি মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ব্যাপক একটা অবদান রয়েছে। এবং আমি বা অনেকেই বলেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে ব্যয় সেটি বিনিয়োগ, এখানে বিনিয়োগ করলে সেখানে রিটার্ন আসে, এবং সেই কাজটি আমরা করছি যে সরকার আমাদের পেছনে যে বিনিয়োগটি করছে সেটি যাতে সরকারের রিটার্ন আকারে আমরা নিয়ে এসে দিতে পারি, সেই কাজটি করছি। অর্থাৎ পুলিশের আপনি যেখানে যাবেন, যে জায়গায় চাকরি করবেন, সেখানেই কিন্তু দেশকে দেওয়ার আছে, বা পার্টিকুলার কোনো একটা জায়গায় বেশি দেওয়ার আছে, কম দেশে তা না, সব জায়গায় দেওয়ার আছে। তো আমি মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দেওয়ার ধরনটা একটু ভিন্ন, এবং এটি সরাসরি দেশের উন্নয়নে কাজ করে। আমরা আপনার জীবনে দুটি অভিজ্ঞতা শুনতে চাই, একটি হলো ছাত্র জীবনের আর একটি কর্মজীবনের। প্রথমে যদি আপনার ছাত্র জীবনের কোনো একটা অভিজ্ঞতা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেয়ার করতেন। ছাত্র জীবনের অভিজ্ঞতা কী বলবো, আসলে আমার জন্ম একেবারে পাড়াগাঁয়ে, গ্রামে, এবং আগে তো বিদ্যুৎ আমাদের দেশের মতো এখনের মতো এরকম অবস্থা ছিল না, এখন তো সারা দেশে বিদ্যুতায়িত, মোটামুটি শতভাগে বিদ্যুতায়িত হয়েছে। তখন তো একেবারেই বিদ্যুতের দুরবস্থা ছিল, যার ফলে আমরা লেখাপড়া করেছি হারিকেন দিয়ে। এবং এমন হয়েছে যে যেহেতু বিদ্যুৎ নেই, ফ্যান নেই, গরমের সময় আমরা উঠানে, ঘর থেকে বেরে উঠানের মধ্যে পাটি পেতে হারিকেন দিয়ে লেখাপড়া করছি। ওই স্মৃতিগুলি কিন্তু এখনও ভাসে। তারপরে দেশ এত উন্নত ছিল না। আমি যে স্কুলে পড়তাম, আমার বাড়ি পাবনাতে, আতাইকুলা হাই স্কুলে পড়তাম আমি, যাওয়ার সময় বড় বড় দুটা গর্ত ছিল, সেই গর্ত পার হতে হলে অনেক পানি, হাঁটুর উপর দিয়ে পানি চলে আসতো। অনেক সময় ভিন্নভাবে পায়জামাটা বা প্যান্টটা হাতে করে নিয়ে ওই অন্য পাড়ে নিয়ে পড়তে হতো। এভাবে আমরা গেছি। এই স্মৃতিগুলো এখন মাথার মধ্যে ভাসে। অথচ এখন সে যায়, এখন আমার বাড়ি যেতে হলে আগে সরাসরি গাড়ি আমার বাড়ির মধ্যে ঢুকে। যে সময় আমরা লেখাপড়া করছি, অনেক কষ্টের মধ্যে লেখাপড়া করতে হয়েছে। শুধু আমার না, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের, যারা আমরা গ্রামে বাস করছি, তাদের একই ইতিহাস, যে তারা এই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে লেখাপড়া করতে হয়েছে। অনেক দূর গিয়ে, পাকা রাস্তা ছিল না, 3 মাইল 4 মাইল 5 মাইল হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়েছে, কলেজে যেতে হয়েছে। এগুলি কিন্তু আমরা করেছি, এবং সেই স্মৃতিগুলি সবচেয়ে বেশি ভাষা ছাত্র জীবনের। আর পার্টিকুলার ইনসিডেন্ট যদি বলতে হয়, যে আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, মানে এডওয়ার্ড কলেজে পড়ি, অঙ্ক পরীক্ষা হচ্ছে, অঙ্ক আমি মোটামুটি ভালো সবসময় ছিলাম, এখনও লেখা মোটামুটি সবই হয়ে গেছে, 10 মাস বাকি আছে এখনও। পিছন থেকে কে যেন একটু ডাকছে আমাকে, যে আমি যেই তাকাইছে আমার খাতা নিয়ে গেছে। টিচার এসে খাতা, খুব স্ট্রিক্ট পরীক্ষা হতো তখন, এখনও হয়, বেশি কড়া পরীক্ষা হতো। আমার দু চোখ ঝরঝর করে পানি পড়ছে, 10 মাস বাকি আছে। তো শিক্ষক উনি খেয়াল করেছেন যে আমি কাঁদছি, খাতাটা স্যার নিয়ে আসলেন, নিয়ে এসে এবার দিল, পরে আনসারটা করলাম। এটা আমার মনের মধ্যে সবসময় ভাষা পরীক্ষা হলো একটা স্মৃতি। কর্মজীবনের কোনো অভিজ্ঞতা আছে আপনার? কর্মজীবনের অভিজ্ঞতা বলতে, যে আমার বাড়ি তো নর্থ বেঙ্গলে, আমাদের পোস্টিং হয় হলো, আমরা যখন সারদা ট্রেনিং করি,
তো সে আটা আনতে বলে আদা আনছিল, কারণ ওটা একটা সহজ সরল ধরনের, আমরা যেভাবে বলেছি যেভাবে বুঝে নেই। আর মিষ্টি বোঝাতে চাইছিলাম চমচম বা রসগোল্লা টাইপের, উনি তার পরিবর্তে নিয়ে আসছে হলো জিলাপি। এটা আমার খুব মনে থাকে সবসময়, যে একটা ঈদ কেটেছিল সেখানে হিলের মধ্যে আটার পরিবর্তে আদা দিয়ে এবং মিষ্টির পরিবর্তে জিলাপি দিয়ে। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য আপনার কি পরামর্শ থাকবে, কিংবা তরুণ প্রজন্মের জন্য যদি আপনি 3টা দিক নির্দেশনা দেন, আপনার দিক নির্দেশনাগুলো কী থাকবে? তরুণ প্রজন্মের জন্য মূল সেটি হলো নিজেকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা। আর নিজেকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর এখন আমাদের সরকার, আমাদের দেশ কিন্তু শতভাগ মানুষ লেখাপড়া করুক, এই জন্য জুনিয়র লেভেলগুলোতে একদম ফ্রি এডুকেশন, একটি পয়সাও লাগে না, উল্টো সরকার আরও যিনি লেখাপড়া করতে যান, যে বালকটি বালিকাটি, তাদেরকে অর্থ দেয়। যার ফলে লেখাপড়া, আমি প্রথম বলবো যে উনি দরিদ্র হোক ধনী হোক সবাইকে শতভাগ লেখাপড়া করতে হবে, নাম্বার 1। 2 হলো যে এই যে এখন যে যুগ, আমাদের ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, এখানে কিন্তু অনেকেই আমরা হারিয়ে যাই। এই ফেসবুকটা পারতপক্ষে ছাত্রছাত্রীদের ব্যবহার করাটাই উচিত না। যদি বাধ্য হয়ে ব্যবহার করতে হয় সেটার জন্য অত্যন্ত লিমিটেড পরিসরে হয়। এবং ফেসবুক ব্যবহার করার সময় আছে, ফেসবুকের অনেক ভালো দিক আছে বা সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, কিন্তু একটা সময় আছে যে ছাত্রটি ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, যদি এগুলির সাথে ইনভলভ হয়ে যায় তাহলে তার লেখাপড়ার সময়টি কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে এবং শরীরের জন্য তার জন্য ভালো নয়। আমি অনুরোধ করব যে এই ইন্টারনেট বা ফেসবুকিং বা সোশ্যাল মিডিয়ায় থেকে ছাত্রদের যতটা সম্ভব দূরে থাকাটাই যৌক্তিক, এবং অভিভাবকদেরও উচিত যে সেখানে তাদের না নেওয়া। আরেকটা হলো যে ভবিষ্যৎ পরিকল্পনা করে একটু আগানো, যে টার্গেটটাকে ফিক্স করে নিতে হয়, যে তার যোগ্যতা, তার মেধা, তার সামাজিকতা সব কিছু মিলে একটা টার্গেট ফিক্স করতে হয়, তাহলে সুনির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছা যায়। আর যদি টার্গেটটা অনির্দিষ্ট থাকে তাহলে বিভিন্ন দিকে চিন্তা করলে একটা পার্টিকুলার দিকে যাওয়া যায় না। এই জন্য টার্গেটটা যতদূর সম্ভব তরুণদের উচিত টার্গেটটা ফিক্স আপ করে নেওয়া তার যোগ্যতা অনুযায়ী, তাহলে আমার মনে হয় সে নিশ্চিত জায়গায় যাবে। তবে প্রথম যেটি বললাম যে পড়াশোনার কোনো বিকল্প নেই, এখানে তাকে এনগেজ হতেই হবে, লেখাপড়া করতেই হবে। এবং ছাত্র জীবনের সবচেয়ে বড় জিনিস যেটি সে লেখাপড়া করা, এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করতে গেলে সে ভুল করবে। মূল হলে লেখাপড়া, লেখাপড়ার বাইরে যদি সময় পাওয়া যায় খেলাধুলা বা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন, যেটুকু প্রয়োজন সেটুকু দেখা। এই আরেকটি বিষয়, সেটি হলো যে মাদক থেকে মুক্ত থাকা। শুধু মাদকই বলবো না আমি, ধূমপান থেকে মুক্ত থাকা। কারণ ধূমপান হলো সকল মাদকের মূলে আছে ধূমপান। আমি স্টাডি করেছি এটা নিয়ে, একটা কাজও করেছি। আমি যখন পুলিশ কমিশনার রাজশাহী ছিলাম, ডিআইজি ছিলাম বরিশালে, তখন একটা কাজ করেছি। দেখা গেছে যে যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই ধূমপায়ী, কারণ ধূমপান না করলে সে মাদকের দিকে সাধারণত যায় না। যারা ধূমপান করে আজকে সিগারেট, আগামীকালকে গাঁজা, তারপরে দিন একটু হিরোইন, এইভাবে কিন্তু মাদকাসক্ত হয়। তাই আমি অনুরোধ করব তরুণ প্রজন্মকে যে ধূমপান না করার জন্য, আর অবশ্যই মাদকের ধারে কাছে যাওয়া যাবে না, সেখানে গেলে আর ভবিষ্যৎ কিছু থাকবে না। অর্থাৎ লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা করা, গার্জিয়ানের কথা শোনা, এবং অবশ্যই মাদককে না বলা, ইভেন ধূমপানকে না বলা। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি সর্বশেষ আপনার কিছু বলা হয়। আমাদের দেশটি এগিয়ে যাচ্ছে, আমরা অনেক দূর এগিয়ে গেছি, এবং আপনারা জানেন যে 2041 সনের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে চলে যাব। আমাদের প্রত্যেকের উচিত হবে, দায়িত্ব হবে যে যেখানে আছি সেখান থেকে আমাদের সরকারকে, আমাদের দেশকে সহযোগিতা করা। যে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম আছে সেগুলিতে নিজেদের যতটুকু পার্টিসিপেশন থাকে পার্টিসিপেট করা। এবং আমরা সামাজিক জীব, আমরা জানি আইনকে মেনে চলা। যদি আইন আমি না মানি তাহলে আইন মানানো কিন্তু সহজ নয়। দেশের প্রচলিত আইনকে আমার মানতে হবে, এবং আমার সমাজকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, যাতে মাদকের ব্যবহার না হয়, নিজে মাদক ব্যবহার করব না, অন্যকে মাদক ব্যবহার করতে দেব না, পুলিশকে তথ্য দেব, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেব। আর পার্টিকুলারলি আমার জন্য আমি বলবো যে আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজি, আমি বলবো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি কোনো সমস্যা মনে করেন আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের এসপি আছে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে, এএসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, বিভিন্ন র্যাঙ্কের অফিসার আছে, কনস্টেবল আছে, এবং আমাদের অফিসগুলিও ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যারা আছে তারা চিনেন, এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোকজনও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ঘোরাফেরা করে। আমাদের একটু জানাবেন, যে কোনো তথ্য জানাবেন, আমরা ব্যবস্থা নিব, এবং আপনাদের সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের সিএনআই বিশেষ সাক্ষাৎকার সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সিএনআইকে। সিএনআই এই মুহূর্তে যে অবস্থা আছে, আমি আশা করি তাদের কার্যক্রম দ্বারা তারা আরও অনেক উপর দিকে যাবে। ভবিষ্যতে তাদের কার্যপরিধি আরও অনেক ব্যাপক হবে।
আশা করছি অনেক দূরে যাবে সিএনআই। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার দেখাবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।